এবার রাজনৈতিক বিবেচনায় কেবল সরকার দলীয় সংসদ সদস্যদের এলাকার জন্য নেওয়া হলো ৮,০০০ কোটি টাকার বিশাল এক প্রকল্প, যা দিয়ে ১০৮টি উপজেলায় নির্মিত হবে ২০৪টি সেতু। আরও আশ্চর্যের তথ্য হলো যে প্রকল্পটি নেওয়া হয়েছে কোনো ধরনের সমীক্ষা ছাড়াই, যা নিয়ে আপত্তি তুলেছে খোদ পরিকল্পনা কমিশন। কেবল তাই নয়, এলজিইডি ভবনের জন্য ৬টি লিফট কেনা হবে এই টাকা দিয়ে, যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ইমদাদ হোসেনের বিশেষ প্রতিবেদনে। অনুন্নত জীবন আর অর্থনৈতিক বৈষম্যের বিচারে ওপরের সারিতে জলবায়ুর আঘাতে বিপর্যস্ত জেলা সাতক্ষীরা, যেখানে যোগাযোগ অবকাঠামোর চাহিদাও ব্যাপক। কিন্তু ২০ বছর পর ক্ষমতায় এসেও সুনজর নেই বিএনপি সরকারের। যেমন দেশব্যাপী ২০০ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তালিকায় নেই ওই জেলার কোনো অঞ্চল। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট উত্তরের জেলা রংপুর এখনও উঠে আসতে পারেনি ওপরের সারিতে। সেখানেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জরুরি নতুন অবকাঠামো। কিন্তু ৮,০০০ কোটি টাকার নতুন প্রকল্প থেকেও বাদ এই জেলাটি। শুধু তাই নয়, আমলে নেওয়া হয়নি আরেক পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রামকেও। ক্ষমতার ৪.৫ মাস না যেতেই বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে এলজিইডি, যার আওতায় ৮,০০০ কোটি টাকায় নির্মিত হবে ২০৪টি সেতু। এই প্রকল্প বাস্তবায়িত হবে ৪৭ জেলার ১০৮ উপজেলায়। অথচ এই উপজেলাগুলোর মধ্যে ১০৫টি সংসদ সদস্যই সরকার দলীয়, আর মাত্র ৩টি উপজেলায় আছেন বিরোধী দলের সাংসদ। সেগুলোকেও আবার বাছাই করা হয়েছে অন্য কারণে। যেমন গাজীপুরের কাপাসিয়াকে রাখা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য। অর্থাৎ পুরো প্রকল্পটি নেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। বিরোধী দলকে নাই করে দেয়, দুই একটা জায়গায় হয়তো ভাগে যোগে দিয়েছে, কেন যেন যাচ্ছে না বলতে পারে এরকম। বাট আমার জেলার কমপ্লিটলি মিসিং। ৮টা ৯টা উপজেলা রয়েছে। আমার আশেপাশে গাইবান্ধাকে দেখলাম, আমি নীলফামারীতে একটা জেলা দিয়েছে, যেখানে জাস্ট ওনারা সিলেক্টিভলি মনে হচ্ছে যে একটা অ্যারেঞ্জ করে তারা শুধুমাত্র সরকারি দলকেই তার অঞ্চলে উন্নয়ন করার জন্য করছে। অথচ এটা জনগণের টাকায়, জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের ম্যান্ডেট নিয়ে সবাই নির্বাচিত হয়েছে আমরা। সরকারের দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনার সমর্থকদের সরকার আপনি না, সারা দেশের মানুষেরই আপনি সরকার। যাচাই বাছাই করার ক্ষেত্রে এই কারণেই স্বচ্ছতা জবাবদিহিতাটা গুরুত্বপূর্ণ, যে কোন কাঠামোতে এই এলাকাগুলো নির্ধারণ করা হলো এবং সেগুলোর সবগুলোর যাচাই বাছাই আগে হয়েছে কিনা, আপনার সম্ভাব্যতা যাচাই হলো কিনা, এইটা কিন্তু খুবই এই জন্য গুরুত্বপূর্ণ। শুধু এলাকা বাছাই নয়, বড় ব্যত্যয় হয়েছে নিয়মের ক্ষেত্রেও। যেমন ৫০ কোটির বেশি খরচের জন্য সম্ভাব্যতা যাচাই বাধ্যতামূলক হলেও করা হয়নি এই প্রকল্পে। অথচ পরিকল্পনা কমিশন বলছে সমীক্ষার দরকার ছিল অর্ধেক সেতুর ক্ষেত্রেই। প্রকল্প ব্যয়ও উদার এলজিইডি। যেমন ৪৩,০০০ মিটার দৈর্ঘ্যে ২০৪টি সেতু নির্মাণে খরচ ৫,৭০০ কোটি। এছাড়া সংযোগ সড়কে ২৫০ কোটি, আর রক্ষাপথ তৈরিতে যাবে আরও ১৮০ কোটি। ফলে সেতুর পেছনেই খরচ হবে ৭,১৫৮ কোটি। আরও অবাক করা তথ্য হলো, এই প্রকল্পের টাকা থেকে ৯ কোটি খরচ হবে এলজিইডি ভবনের ৬টি লিফট প্রতিস্থাপনে। আছে ৫০ কিলোমিটার জুড়ে ২ কোটি টাকার গাছ রোপণ এবং ১০ কোটি টাকার কম্পিউটার কেনার বন্দোবস্তও, জানিয়ে আপত্তি খোদ পরিকল্পনা কমিশনের। এইভাবে যদি প্রকল্প নেওয়া হয়, এটা সিম্পলি বড় রকমের একটা দুর্নীতির সুযোগ এখানে তৈরি করে দিবে। কারণ পুরো বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা চলে যাচ্ছে যারা বাস্তবায়ন করবে তাদের উপরে। সুতরাং তারা বাস্তবে সেখানে কতটুকু কি করবে না করবে এটা কিন্তু দেখার আর কেউ নাই। একটা প্রকল্পের ভিতরে অনেক আনুষঙ্গিক উপকরণ এমনভাবে ঢুকিয়ে দেন যেই আনুষঙ্গিক উপকরণগুলো হয়তো সেই প্রকল্পের ভিতরে প্রয়োজন নাই, তার আলাদা প্রয়োজনীয়তা থাকতে পারে, কিন্তু ওই প্রকল্পের ভিতরে আপনি ঢুকিয়ে দিচ্ছেন যে একবারে যেন আপনি করে আসতে পারেন। তখনই কিন্তু আপনার এই পারপাস এবং এই প্রকল্পের খরচ বেড়ে যাচ্ছে, এটার সময় বেড়ে যাচ্ছে এবং এইটার যে ইন্টিগ্রিটি, সেই ইন্টিগ্রিটি আর থাকে না। আগামী ৫ বছরে এই প্রকল্প বাস্তবায়ন করতে চায় এলজিইডি। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। একক ভ্যাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য অভিন্ন কর্পোরেট কর হার বাস্তবায়নের পক্ষে আইএমএফ। একই সাথে এনবিআর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের সুনির্দিষ্ট কৌশল সম্পর্কেও জানতে চেয়েছে সংস্থাটি। সোমবার এনবিআর চেয়ারম্যান ও বাজেট তৈরির দায়িত্বে থাকা ৩ অনুবিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব বিষয় উঠে আসে। আলোচনায় ছিল রাজস্ব খাতের সংস্কারের বিষয়টিও। জবাবে নতুন উৎস থেকে শুল্ক কর আদায়ে, রাজস্ব মামলা দ্রুত নিষ্পত্তি আর ফাঁকি উদ্ঘাটন সহ নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেছেন এনবিআর কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মইনুল হাসান।
আওয়ামী আমলে আইএমএফের সাথে করা $470 কোটি ঋণ চুক্তি বাতিল হয়ে যায় মাঝপথে, যার অন্যতম কারণ ছিল সংস্থার দেয়া শর্ত পালন করতে না পারা। পরে বিএনপি সরকারের আমলে শুরু হয় নতুন ঋণের আলোচনা, যে জন্য গত 9 জুন আইএমএফকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। সে বিষয়ে পর্যালোচনা করতেই সংস্থার প্রতিনিধিরা বৈঠক করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সাথে। সোমবার দুপুরে এনবিআর চেয়ারম্যান ও 3 বিভাগের সাথে আলোচনার সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে অভিন্ন কর্পোরেট কর হার চায় আইএমএফ। এছাড়া জানতে চাওয়া হয় নতুন অর্থ বছরে রাজস্ব লক্ষ্য আদায়ের কৌশল সম্পর্কে। একই সাথে আরও কর অব্যাহতি দেয়া হবে কিনা ছিল সেই প্রশ্ন। এছাড়া কর ছাড়ের ফলে কী পরিমাণ রাজস্ব হারাবে এনবিআর, সেটিও জানতে চাওয়া হয় এনবিআর কর্মকর্তাদের কাছে। জিজ্ঞাসা ছিল দীর্ঘমেয়াদে রাজস্ব কৌশল নিয়েও। জবাবে কৌশলের কথা তুলে ধরেন এনবিআর কর্মকর্তারা, যার প্রেক্ষিতে খাতভিত্তিক ব্যাখ্যা তুলে ধরে বাড়তি প্রায় 1 লাখ কোটি টাকা আদায়ের পরিকল্পনা তুলে ধরেন এনবিআর কর্মকর্তারা। এর আগে অর্থমন্ত্রীর সাথেও বৈঠক করেন আইএমএফ প্রতিনিধিরা। সেখানেও বিভিন্ন সংস্কার, রাজস্ব ব্যয় ও দেশি বিদেশি ঋণ সম্পর্কে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। সভা শেষে অর্থমন্ত্রী জানান, সংস্কার প্রক্রিয়া চলমান, যা বাস্তবায়ন করা হবে ধাপে ধাপে। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো এত বড় গ্রোথ হয়নি, মাত্র আমাদের 4 মাসের গভর্নমেন্টের এটা চেষ্টার ফলে। তো সুতরাং স্বাভাবিকভাবে এটাকে আরো উন্নত করতে হবে, আমাদের ট্যাক্স জিডিপি আরো বাড়াতে হবে। অর্থমন্ত্রী বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই নতুন চুক্তিতে যাবে সরকার, যেখানে অক্ষুণ্ণ রাখা হবে দেশের বৃহত্তর স্বার্থ। প্রোগ্রামের যে নীতিমালা কি হবে, প্রিন্সিপাল কি হবে, এটা এখন এই আলোচনা চলছে। এখানে তারা একমত হয়েছে যে সিকোয়েন্সিং করতে হবে, যে কি যেহেতু যখন যেটা প্রয়োজন আমরা বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে কোনটা কখন করব, এটা আমরা একটা সিকোয়েন্সিং ওইভাবে যাবে। অবশ্য এনবিআরের সাথে এদিনের বৈঠকে আলোচনা হয়নি এনবিআরের নীতি ও বাস্তবায়ন আলাদা করার বিষয়ে। মইনুল হাসান, ৭১, ঢাকা। দর্শক, টানা বৃষ্টির প্রভাবে কাঁচা বাজারে কী ধরনের প্রভাব পড়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আমরা জানি যে আসলে বৃষ্টি যখন হয় তখন বেশ কিছু পণ্যের দাম কিন্তু হু হু করে বাড়তে থাকে। আপনি আসলে বাজারে কী অবস্থা দেখছেন এবং কোন ধরনের পণ্যগুলোর দাম বেড়েছে সে বিষয়টি আমাদেরকে জানাবেন। বাজারে আসলে টানা যে প্রায় 3 থেকে 4 দিনের যে বৃষ্টির প্রভাব আমরা কিন্তু বাজারে ইতিমধ্যে দেখতে পেয়েছি। বিশেষ করে সবজির দাম কিন্তু আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমরা কাঁচামরিচের দাম যদি বলি, সেটি কিন্তু বৃষ্টির আগে 120 থেকে 30 টাকা ছিল, সেটি 170 থেকে 80 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া এখন যে সবজিগুলো বাজারে কিন্তু সরবরাহ কমে গেছে বৃষ্টির কারণে, একই সাথে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে কিন্তু সবজির দাম আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। বিশেষ করে পটল, ধুন্দুল, ঝিঙে থেকে শুরু করে যেটি 50 থেকে 60 টাকা 70 টাকা পর্যন্ত পাওয়া যেত, সেটি কিন্তু 80 থেকে 90 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। করলা যেটি ছিল 60 থেকে 70 টাকা, সেটি কিন্তু 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। সব সবজিতে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এছাড়া মাছের বাজারেও আমরা দেখেছি যে মাছের দামও অনেক ক্ষেত্রে বেড়ে গিয়েছে। বিশেষ করে যে চাষের যে কই মাছ, সেটি কিন্তু এর আগে কিন্তু 250 থেকে 60 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু 280 থেকে 290, কোনো কোনো ক্ষেত্রে 300 টাকা বিক্রি হচ্ছে। দেশি যে কই, সেটিকে 400 থেকে 500 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু 500 থেকে 600 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া মাছ, যেটি কিন্তু 180 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যেত, সেটি কিন্তু এখন 250 টাকা পর্যন্ত কেজি প্রতি কিনতে হচ্ছে। পাঙাশ মাছের ক্ষেত্রেও আমরা দেখেছি রকম ভেদে এটি 200 থেকে 220 টাকার মধ্যে পাওয়া যেত, সেটি কিন্তু 250 থেকে 280 টাকা কিন্তু হচ্ছে। বিশেষ করে একটু জানিয়ে রাখি, ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি, ব্রয়লার এবং সোনালী মুরগির এটি কিন্তু মাস শেষে প্রতি সপ্তাহে কিন্তু এটা ওঠানামার মধ্যে থাকে। সেই ওঠানামার ক্ষেত্রেও কিন্তু এটিও কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন দেখেছি। বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি বৃষ্টির আগে, এক সপ্তাহ আগে যেটি 160 থেকে 70 টাকা পাওয়া যেত, সেটি কিন্তু এখন পাওয়া যাচ্ছে 80 থেকে 90, কোনো কোনো ক্ষেত্রে 200
টাকা পর্যন্ত এই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। সবকিছু মিলে বাজারে আসলে সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তি আমরা দেখছি না। আমরা একটু ভোক্তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে একটু যদি বলতেন বাজারে এখন কি অবস্থা দেখছেন বৃষ্টির আগে এবং পরে। বৃষ্টির সবজিগুলোর দাম মনে করেন 50 টাকা 60 টাকা ছিল, এখন সব কিছুতেই বাড়তি 20-30 টাকা। যেমন কাঁচামরিচের কথা বলতে গেলে দেখা গেল যেটা 200 টাকা ছিল এখন 250 টাকা, এরকম সব সবজির দামই বাড়তি। জি, এই যে যেমনটা বলছিলেন ভোক্তারাও কিন্তু একই কথা বলছিলেন যে বৃষ্টির যে প্রভাব সেটি কিন্তু রাজধানীর বাজারগুলোতে স্পষ্ট এবং ভোক্তাদের কিন্তু নাগালের বাইরে অনেক ক্ষেত্রে, যেটা কিন্তু আমরা মৌসুমী সবজির ক্ষেত্রে মৌসুমের সময়ে এসে কিছুটা কমার কথা ছিল, সেটি কিন্তু এই বাড়তি যে সিন্ডিকেটের সুযোগকে বাড়িয়ে দিয়েছে এই বৃষ্টি, যার কারণে সাধারণ মানুষের জন্য আসলে সেই সুখবরটা নেই। আসলে বাজারে কিন্তু আসলে দামের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে চড়া মূল্যে বিক্রি হচ্ছে। রাকিব, মিসবা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী মিসবা হাসান। যাচ্ছি পরের খবরে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রায় 400 পয়েন্ট বেড়েছে ডিএসসি সূচক। জুনে 44% বেড়ে গড় লেনদেনও ছাড়িয়েছে 1200 কোটি টাকা। সম্প্রতি জানিয়ে সংসদেও কথা বলেছেন খোদ অর্থমন্ত্রী। কিন্তু বাস্তবতা হলো এই উত্থানের পেছনে বড় অবদান রয়েছে দুর্বল বা জেড ক্যাটাগরির শেয়ারের, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে দুর্বল শেয়ারে ভর করে বাজার ইতিবাচক হওয়া স্বাভাবিক প্রবণতা নয়, বরং এর পেছনে থাকতে পারে কারসাজির মতো ঘটনাও। আরও জানাচ্ছেন মিসবা হাসান। বাজার লুটপাটের সাথে জড়িত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে। এছাড়াও লুটপাটের সাথে জড়িত তথা কারসাজি ও নিয়ম দুর্নীতিকারী ব্যক্তি। রোববার পুঁজিবাজার নিয়ে এমন ইতিবাচক বার্তা দেন স্বয়ং অর্থমন্ত্রী। তার মতে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখার কারণেই আস্থা বাড়ছে পুঁজিবাজারে। চেয়ারম্যান সহ অন্যদের বিরুদ্ধে তার এই দাবির সত্যতা হয়তো পরিসংখ্যান দিয়ে বোঝানো সম্ভব। কেননা ডিএসসির হিসেবে 4 জুন থেকে 13 জুলাই পর্যন্ত সূচক বেড়েছে 391 পয়েন্ট। বর্তমান যা উঠে গেছে 5900-র কাছাকাছি। এছাড়া জুনে গড়ে লেনদেন ছাড়িয়েছে 1200 কোটি টাকা। অথচ এই সময় বাজারে তালিকাভুক্ত হয়নি নতুন কোনো কোম্পানি, এমনকি ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠানও ছিল পেছনের দিকে। তাহলে এমন উত্থান কতটা বিশ্বাসযোগ্য? বাজারে কিন্তু এমন কিছু ঘটে নাই। সরকার কোনো পদক্ষেপ নিয়েছে মৌখিক কথাবার্তা ছাড়া, এরকম ঘটে নাই। বাজারে যখন দাম বাড়ে তখন কিন্তু এটা সুযোগ নেয় ম্যানিপুলেটর যারা আছে কোনো রকমের টিকে আছে। এইসব কোম্পানির দাম যদি তারা আবার দ্রুতভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু এটাকে ইতিবাচক দিকভাবে নেওয়া সুযোগ নেই। সবাই জানেন যে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জোরালো ঘোষণা দিয়েছিলেন চেয়ারম্যান মাসুদ খান। তার প্রেক্ষিতে ইতিবাচক প্রবণতা শুরু হয় বাজারে। কিন্তু বিশ্লেষণ বলছে এই আস্থার পেছনে বড় ভূমিকা রয়েছে দুর্বল মৌলভিত্তির শেয়ারগুলোর। আইপিও রুল সংশোধন করার পরেও কিন্তু ইট টেকস টাইম একটা আইপিও করার জন্য। যেমন 6 বছর আগে বন্ধ হওয়া জেড ক্যাটাগরির শেয়ার শ্যামপুর সুগার মিলসের দাম 1 মাসে 71% বেড়ে উঠে যায় 250 টাকার ওপরে। একই সময়ে দীর্ঘদিন বন্ধ থাকা দুলামিয়া কটনের শেয়ারের দাম বেড়েছে প্রায় 44%। অন্যদিকে সাইফ পাওয়ারটেক সবশেষ লভ্যাংশ দেয় 2 বছর আগে, অথচ সেটির দামও বেড়েছে 79%। একই তালিকায় রয়েছে জুটি স্পিনার্স, রেনউইক, আমারনেট সহ আরও কয়েকটি দুর্বল কোম্পানি। শুধু তাই নয়, সর্বশেষ কার্যদিবসে দর বাড়া 181টি কোম্পানি, যার মধ্যে 25টি দুর্বল বা জেড ক্যাটাগরির। বিশ্লেষকদের মতে বিনিয়োগকারীরা সতর্ক না হলে আবারও বিপর্যয় নেমে আসতে পারে বাজারে। তো আমার একটি পুঁজিবাজার আছে, পুঁজিবাজারে ম্যানিপুলেশন, পুঁজিবাজারে ম্যানিউভারিং, পুঁজিবাজারের কোনো ধরনের যাদেরকে দেওয়া হয় আমরা দেখেছি তারাই বাজারকে মানাতে পারে না। এবং ক্ষুদ্র বিনিয়োগকারী নির্ভর একটি বাজার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা না আসা পর্যন্ত এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা পয়সা নিয়ে যারা যাচ্ছে তাই করে তাদের একটা প্রপার বিচারের ব্যবস্থা না করা পর্যন্ত, এমনকি বড় বড় যারা বাজারে আসতে পারে তাদেরকে জামাই আদর করে তড়িৎ বাজারে আনা না পর্যন্ত বাজার তো ঠিক হবে না। বাজারে তালিকাভুক্ত সহজ করতে এরই মধ্যেই ক্ষমতা বাড়ানো হয়েছে ডিএসসির। মিসবাহ হাসান, 71, ঢাকা। 24 ঘন্টা না পেরোতেই আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে 2158 টাকা কমে 22 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,19,808 টাকা। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস
বলা হয় যে আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের এখন থেকে গুনতে হবে 2,09,894 টাকা। এছাড়া প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 2,858 টাকা, যা কার্যকর হয়েছে আজ সকাল 10টা থেকেই। উপসাগরীয় অঞ্চলে অস্থিরতার জেরে ইহুদি বিদ্বেষ বাড়ায় নতুন ব্যবস্থা নিয়েছে যুক্তরাজ্য। তাদের নিরাপত্তায় আগামী 3 বছরে অন্তত 250 মিলিয়ন পাউন্ড খরচ করবে দেশটির সরকার। ইরান যুদ্ধের পর যা যে কোনো দেশের ঘোষণা করা সবচেয়ে বড় নিরাপত্তা তহবিল। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। দেশজুড়ে ধারাবাহিক হামলায় ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় 250 মিলিয়ন পাউন্ড খরচের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার, মার্কিন ডলারে প্রায় 350 মিলিয়ন, যা ইরান যুদ্ধের পর ইহুদিদের সুরক্ষায় কোনো দেশের সবচেয়ে বড় তহবিল। আগামী 3 বছরে ধাপে ধাপে এ প্রকল্প বাস্তবায়ন করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মসূচির আওতায় যুক্তরাজ্য ও ওয়েলসে মোতায়েন থাকবে অতিরিক্ত 500 পুলিশ, যেখানে শুধুমাত্র লন্ডনেই থাকবে 300 জন, আর গ্রেটার ম্যানচেস্টারে মোতায়েন থাকবে 80 জন। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হবে ইহুদি অধ্যুষিত এলাকা, সিনাগগ, স্কুল ও কমিউনিটি সেন্টারে, যেখানে দায়িত্ব পালনকারী পুলিশের জন্য বরাদ্দ রাখা হয়েছে অতিরিক্ত 43 মিলিয়ন পাউন্ড। এছাড়া সন্ত্রাসবাদ দমন কার্যক্রম শক্তিশালী করতে রাখা হয়েছে আরও 59 মিলিয়ন পাউন্ড। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের সংঘাত ঘিরে যুক্তরাজ্যে ইহুদিদের উপর হামলা, হয়রানি ও হুমকির ঘটনা বাড়ছে। গেল মার্চে ইহুদিদের ব্যবহৃত 4টি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়। এপ্রিলে উত্তর লন্ডনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ফলে সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকা স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় সরকার, যেখানে সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত ও প্রতিরোধে কাজ করবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরা। এদিকে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারে বিশেষ পদক্ষেপ নেয় ফ্রান্স, জার্মানি, কানাডা এবং অস্ট্রেলিয়াও। তবে যুক্তরাজ্যের মতো এত বড় নিরাপত্তা তহবিলের ঘোষণা করেনি আর কোনো দেশ। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজেসি ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।